আপনাকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে। এখানে আমি রাশিয়ার শহরগুলি নিয়ে সম্পূর্ণরূপে নির্মিত ভিডিও পেতে পারবেন। রাশিয়া এমন একটি দেশ যেখানে বিশাল একটি সংস্কৃতি ও ঐতিহাসিক ঐতিহ্যের মধ্যে অবস্থিত অনেকগুলি প্রাচীন শহর। এই চ্যানেলে আমি রাশিয়ার বিভিন্ন শহরের সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনাগুলি, ভাষা, খাবার ও আরও অনেক কিছু নিয়ে আলোচনা করব। আসুন সাথে যোগ দিন এবং রাশিয়ার অদৃশ্য অন্যান্য তথ্য সম্পর্কে আরও অনেক কিছু জানুন। মাখাসকালা শহরের ঐতিহাসিক পূর্বসূরি হল আনজি বন্দর শহর, যেটি কুমিকিয়ায় অবস্থিত ছিল এবং যা চতুর্থম শতাব্দী থেকে পরিচিত কুমিকদের রাজধানী টার্কি রাজ্যের সম্পত্তির একটি অংশ ছিল। পিটার দ্য গ্রেটের নাম অনুসারে শহরটির নামকরণ করা হয়েছিল পেট্রোভস্কয়। 1857 সালে শহরের মর্যাদা পাওয়ার পর পেট্রোভস্কয় দুর্গের নাম পরিবর্তন করে পেট্রোভস্ক বা পোর্ট রাখা হয়। রাশিয়ান বিপ্লবের পর বলশেভিক বিপ্লবী মাখাস দাহদেভ এর নাম অনুসারে পেট্রোভস্ক পোর্টের নাম পরিবর্তন করে মাখাসকালা রাখা হয় 1921 সালের 14 মে। একই দিনে এটি নবগঠিত দাগেস্তান এর রাজধানী হয়ে ওঠে। সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পর শহরটি দাগেস্তান প্রজাতন্ত্রের রাজধানী হয়ে ওঠে। মাখাসকালা উত্তর ককেশাসের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক, শিক্ষাগত, বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক কেন্দ্র। শহরটি কাস্পিয়ান সাগরের একটি প্রধান রাশিয়ান সমুদ্রবন্দর এবং একটি পরিবহন কেন্দ্র। এটি রাশিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল শহরগুলির মধ্যে একটি এবং বর্তমানে একটি নির্মাণ বোমের মধ্যে দিয়ে যাচ্ছে। মাখাসকালার ঐতিহাসিক পূর্বসূরীরা ছিল টার্কি এবং আনজি শহর। তাদের ইতিহাসের তারিখ কিছু সূত্র অনুসারে খাজারের সময় থেকে, কিছু ইতিহাস থেকে জানা যায় যে এটি খাজারিয়ান রাজধানী সেমেন্ডারের একটি দুর্গের নাম ছিল, যার নাম ছিল আনজিকালা। দাগেস্তানের প্রথম মুসলিম বিজয়ের সময় এটি মুসলমানদের অনুপ্রবেশের মুখোমুখি হয়েছিল। উমাইয়া খলিফা হিসামের শাসনামলে আব্দুল মালিক খলিফের ভাই মাসলামা তার বিজয়ের মাধ্যমে এই অঞ্চলে ইসলামী আধিপত্য প্রতিষ্ঠায় সফল হন। পরবর্তী বছরগুলোতে উমাইয়া সেনাপতিদের একজন মারওয়ান সফলভাবে অভিযান পরিচালনা করেন। যাই হোক, এই অঞ্চলে ইসলামী আধিপত্য শেষ হয় 796 সালে, যখন খাজাররা দারবেন্ড দখল করে। আব্বাসীয়দের প্রথম দিকে খাজারদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত ছিল। 2 শতাব্দী ধরে চলা এই সংগ্রামের সমাপ্তি ঘটে মুসলিম আরবদের বিজয়ের মাধ্যমে। 815 সালে শেখ আবু ইসহাক এবং শেখ মোহাম্মদ আল কিন্দি প্রায় 2000 লোকের একটি স্বেচ্ছাসেবক বাহিনী নিয়ে দাগেস্তানে প্রবেশ করেন এবং ইসলাম প্রচারের চেষ্টা করেন। 11 শতকের দ্বিতীয়ার্ধে সেলজুক তুর্কিরা এই অঞ্চলের একটি অংশ তাদের নিয়ন্ত্রণে নিয়েছিল। 1222 সালে মঙ্গোলরা দাগেস্তান আক্রমণ করেছিল। কৃষ্ণ সাগর এবং ককেশাসের উত্তরে শাসনকারী কুমান এই অঞ্চলের তুর্কিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পরবর্তীকালে ইলখানিদ গোল্ডেন হোর্ড খানাতে তিমুরদ, শিরবংশা এবং সাফাভিদরা যথাক্রমে দাগেস্তানে আধিপত্য বিস্তার করে। দাগেস্তান 1578 থেকে 1606 সালের মধ্যে অটোমান শাসনের অধীনে আসে। সাফাভিদরা 19 শতকের শুরুতে দাগেস্তানে শিয়া ধর্ম প্রচারের জন্য অভিযান শুরু করে, কিন্তু দাগেস্তানিদের প্রচণ্ড প্রতিরোধের সম্মুখীন হয়। 1639 সালে শাহ আব্বাস দ্বিতীয় দাগেস্তানে একটি উল্লেখযোগ্যভাবে প্রভাব প্রতিষ্ঠা করেন। এটি 17 শতকের পর থেকে রাশিয়ানদের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করে। এটি 17 শতকের শুরু থেকে ইরানি, রাশিয়ান এবং অটোমানদের মধ্যে প্রভাব বিস্তারের লড়াইয়ের দৃশ্য হিসেবে রয়ে গেছে।
সপ্তদশ শতাব্দীর শুরুতে যখন সাফাভিদরা তাদের ক্ষমতা হারাতে শুরু করে, তখন দাগেস্তানের জনগণ কাজিমুক খানাতের চালক সুরহে খানের নেতৃত্বে একত্রিত হয় এবং তারা 1712 সালে ইরানের বিরুদ্ধে বিজয় অর্জন করে। তাদের সাফল্য অব্যাহত রাখার জন্য তিনি দাগেস্তানের জনগণকে নিয়ে যান, যারা অটোমান প্রশাসনের কাছে সাহায্য চেয়েছিলেন। সাবলাইম পোর্টের সুলতানের কাছে উপহার পাঠিয়ে দেওয়া হয় তাদের সুরক্ষায়। যদিও রুশরা দাগেস্তানের অভ্যন্তরীণ অংশ ধরে রাখতে পারেনি, তবুও তারা কাস্পিয়ান উপকূলের দিকে তাদের সার্বভৌমত্ব প্রসারিত করেছিল এবং মোস্তফা পাশার নেতৃত্বে অটোমান বাহিনীর সহায়তায় শুধুমাত্র বাকুর সামনে থামানো যেতে পারে। 1724 সালে রাশিয়া ও ইরানের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির মাধ্যমে ডারবেন্ড, বাকু এবং এই অঞ্চলের আরও কিছু জায়গা রাশিয়ার হাতে ছেড়ে দেওয়া হয়। রাশিয়ার বিরুদ্ধে তার সংগ্রামের ফলস্বরূপ নাদির শাহ 1732 সালে স্বাক্ষরিত রুশ চুক্তির মাধ্যমে দাগেস্তানের দক্ষিণ ডারবেন্ড এবং বাকু এবং 1735 সালের চুক্তির মাধ্যমে সুলাক এবং পুরা নদীর মধ্যবর্তী কিছু জমি দখল করেন। 1747 সালের পর রাশিয়ানরা দাগেস্তানে প্রভাব পুনরুদ্ধার করে। 1840-এর দশকে রাশিয়ান সাম্রাজ্য কুমিক মালভূমি দখল করার পরে আঞ্জিকালা সেই জায়গায় পরিণত হয়েছিল যেখানে পোট্রোভস্কয় দুর্গ প্রতিষ্ঠিত হয়েছিল। 1857 সালে দুর্গটিকে একটি শহরের মর্যাদা দেওয়া হয়েছিল। শহরটির রাশিয়ান নাম ছিল পেট্রোভস্কয়, রাশিয়ান জার পিটার দ্য গ্রেটের নাম অনুসারে, যিনি 1722 সালে এই অঞ্চলে যুদ্ধ করেছিলেন তার পারস্য অভিযানের সময়। যাই হোক, স্থানীয় কুমিকদের মধ্যে শহরটি এখনও আঞ্জিকালা নামে পরিচিত ছিল। এখনও আঞ্জিয়ারকা নামে একটি পাহাড় রয়েছে যার অর্থ আঞ্জির পাহাড়। 1857 সালে শহরের মর্যাদা পাওয়ার পর পেট্রোভস্কয় দুর্গের নামকরণ করা হয় পেট্রোভস্ক পোর্ট। 1854 সালে একটি রেল লাইন শহরটিকে ভ্লাদিকাভকাজ এবং বাকু এর সাথে সংযুক্ত করেছিল। যাই হোক, উন্নয়ন সত্ত্বেও 1904 সালের একটি প্রতিবেদনে শহরে ম্যালেরিয়া এবং অনুপযুক্ত পানীয় জলের বিস্তার সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। 1919 সালের জানুয়ারিতে রাশিয়ান গৃহযুদ্ধের সময় ব্রিটিশ নং 221 স্কোয়াড্রন রয়্যাল এয়ারফোর্স পেট্রোভস্কে নিজেদের ভিত্তি করেন। মার্চ মাসে তারা 266 নং স্কোয়াড্রনের সাথে যোগ দেয় এবং উভয় স্কোয়াড্রনই আস্ট্রাখান এবং অন্যত্র বলশেভিক বাহিনীর বিরুদ্ধে বোমা হামলায় জড়িত ছিল। 1919 সালের আগস্টে উভয় স্কোয়াড্রন পেট্রোভস্ক থেকে প্রত্যাহার করা হয়েছিল। 1920 সালের মার্চ মাসে রেড আর্মিরা শহরটি আক্রমণ করে। সোভিয়েত বিপ্লবের অংশ হিসেবে রাজতন্ত্র বা ধর্ম সম্পর্কিত স্থানের নামগুলি পরিবর্তন করা হয়েছিল এবং এইভাবে 14 মে 1921 তারিখে পেট্রোভস্কের নামকরণ করা হয় মাখাসকালা। দাগেস্তানি বিপ্লবী মাগোমেদ আলী মাখাস দাগাবদেবের নাম অনুসারে একই দিনে এটি নবগঠিত দাগেস্তান স্বায়ত্তশাসিত সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের রাজধানী হয়ে ওঠে। 14 মে 1970 সালে এটি ভূমিকম্পের সময় শহরটির বড় ক্ষতি হয়। দাগেস্তানি স্বাধীনতা সংগ্রামী ইমাম শাকিলের সম্মানে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার সময় শহরটির সংক্ষিপ্ত নামকরণ করা হয় শামিল কালা। এলাকাটি সোভিয়েত যুগের নৌ পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। 2013 সালের ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিবেদনে শহরটিকে প্রায় 1 মিলিয়নের শহর হিসেবে বর্ণনা করা হয়েছে এবং নির্মাণের গতি, আকাশচুম্বী জমির দাম, পুনর্গঠনের জন্য যথেষ্ট ফেডারেল তহবিল, অবকাঠামো, পরিবহন, আবাসন, আদালত এবং এর কারণে দর্শনীয় অর্থনৈতিক সম্পদ অর্জন করেছে। কিন্তু একটি সংক্ষিপ্ত প্রতিবেদনে বলা হয়, নোংরা রাস্তা, জরাজীর্ণ ভবন, অপর্যাপ্ত উপযোগিতা, ব্যস্ত নির্মাণ, পরিকল্পনার অভাব এবং খারাপভাবে সংগঠিত গণপরিবহন সহ গুরুতর সমস্যা রয়েছে এখানে।
12 এপ্রিল 1944-এ আশেপাশের অঞ্চলগুলির মালিকানাধীন তার্কি, কিয়াখুলে, অ্যালবুরিকেন্টের কুমি গ্রামের বাসিন্দাদের নির্বাসিত চেচেনদের বসতিতে পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মুক্তিপ্রাপ্ত জমির বেশিরভাগই মাখাসকালা সিটি কাউন্সিলকে পার্বত্য অঞ্চলে সম্মিলিত খামার এবং মাখাসকালার শিল্প প্রতিষ্ঠানকে বিতরণ করা হয়েছিল। 1957 সালে কুমিক জনসংখ্যার প্রত্যাবর্তনের পরে যৌথ খামারের জমিগুলি পুনরুদ্ধার করা হয়নি, ব্যক্তিগত সম্পত্তিও হারিয়ে গিয়েছিল। অনেক বাড়ি পাহাড়ি অঞ্চল থেকে পুনর্বাসিত লোকদের দ্বারা দখল করা হয়েছিল। প্রাচীন শহরের ঐতিহাসিক নিদর্শনগুলি ধ্বংস করা হয়েছিল এবং মাখাসকালের অবকাঠামো নির্মাণের উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছিল। 2022 সালের রাশিয়ান সংঘবদ্ধতার প্রতিক্রিয়া হিসেবে অন্যান্য রাশিয়ান শহরগুলির মতো মাখাসকালাতেও বিক্ষোভ এবং সহিংস পুলিশ সংঘর্ষ হয়েছিল। সেই সাথে এন্ডেরে গ্রাম থেকে 110 জন পুরুষকে চলমান রাশিয়া আক্রমণে যোগদানে আহ্বান জানানো হয়েছিল। ইউক্রেন বিবিসি অনুসারে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত ইউক্রেনে 301 জন দাগেস্তানি সৈন্য মারা গিয়েছে। 14 আগস্ট 2023-এ মাখাসকালায় একটি গ্যাস স্টেশনে আগুনের ফলে ধারাবাহিক বিস্ফোরণ ঘটে, যার ফলে কমপক্ষে 25 জন মারা যায় এবং 66 জন আহত হয়। মাখাসকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প খাত হল তেল শোধনাগার, সেই সাথে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল কারখানা। প্রায় 20টি গবেষণা বিভাগ সহ রাশিয়ান একাডেমি অফ সায়েন্সের একটি আঞ্চলিক গবেষণা কেন্দ্র সহ অসংখ্য প্রশাসনিক এবং শিক্ষা প্রতিষ্ঠান এই শহরে অবস্থিত। শহরটি এই অঞ্চলের মিডিয়া সেন্টারও। দাঘাস্তানস্কায়া প্রবদা এবং ইসলামিক আসসালাম সহ মাখাসকালাতে অসংখ্য সংবাদপত্র প্রকাশিত হয়। এছাড়াও বেশ কয়েকটি আঞ্চলিক টেলিভিশন স্টেশন এখানে আছে। মাখাসকালায় প্রশাসনিক বিভাগের কাঠামোর মধ্যে এটি 8টি শহরের ধরনের বসতি এবং 6টি গ্রামীণ এলাকা নিয়ে মাখাসকালা শহর হিসেবে অন্তর্ভুক্ত। মাখাসকালার প্রতীক 15 ডিসেম্বর 2006-এ মাখাসকালার কোট অফ আর্মস এবং পতাকা গৃহীত হয়েছিল। অস্ত্রের কোটটি একটি লাল মাঠে রূপালী রঙের শহরের ঐতিহাসিক দুর্গকে দেখায়, যেখানে একটি টাওয়ার এবং উপরে একটি সৌর প্রতীক থেকে শিখা আসছে। এটি প্রতিটি পাশে একটি সোনার ঈগল, উপরে একটি মুকুট, নিচে আঙ্গুরের লতা দিয়ে আটকে থাকা নোঙরগুলি দ্বারা সমর্থিত। মাখাসকালায় জনসংখ্যার অনুপাতে আভার দেশ হচ্ছে 25.6%, কুমিক্স জাতি আছে 18.9%, ডারগিন জাতি 15.5%, লেজগিন্স 13.9%, লক্ষ 11.8%, রাশিয়ান 5.9%, তাপসারণ 2.3% এবং অন্যান্য। শহরটি উইটাস বিমানবন্দর দ্বারা পরিবেশিত হয় এবং একটি আঞ্চলিক বিমানবন্দর যা অন্যান্য রাশিয়ান শহরের সাথে সংযোগ প্রদান করে। উত্তর ককেসাস রেলওয়ের মাধ্যমে রাশিয়ান রেলওয়ে মাখাসকালা থেকে মালবাহী এবং যাত্রী পরিবহন সরবরাহ করে। কাস্পিয়ান সাগর আন্তর্জাতিক বন্দর অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম, নির্মাণ সামগ্রী, শস্য, পণ্য সম্ভার এবং কাঠ হ্যান্ডেল করে এবং 24 ঘন্টা এটা নিয়ে কাজ করে। বন্দরটি রাশিয়ার বাকি অংশের সাথে সাথে বেলারুশ, ইউক্রেন, বাল্টিক রাজ্য, ইরান, তুরস্ক এবং মধ্য এশিয়ার সাথে যোগাযোগ করে। বন্দরের একটি রেলইয়ার্ড বন্দরটিকে উত্তর ককেসাস রেলওয়ে নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে। মাখাসকালের একটি ঠান্ডা আধা শুষ্ক জলবায়ু রয়েছে, যেটি উষ্ণ অপেক্ষাকৃত শুষ্ক গ্রীষ্ম এবং শীতকাল অপেক্ষাকৃত আর্দ্র শীত। ককেশাসের জোরালো বৃষ্টির ছায়া এবং সাইবেরিয়ান উচ্চতার তিব্বতী ও মঙ্গোলীয় মালভূমিতে তার উৎস থেকে পশ্চিম দিকে অবাধে সরে যাওয়ার ক্ষমতায় জলবায়ুকে বেশ শুষ্ক করে তোলে, যদিও শীতকালে ঘন ঘন মেঘলা থাকে, যা তুলনামূলকভাবে কম অক্ষাংশ এবং কাছাকাছি হওয়ার কারণে কাস্পিয়ান সাগরে রাশিয়ান মান অনুসারে খুব মৃদু।